আমরা এই বছরই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে? আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে যেটা হচ্ছে না, বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ করা, সংসদ ভবনে আক্রমণ, সেখানে ভাঙচুর করা, চিফ জাস্টিস তাকে অপমান করে, লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে তাকে পদ থেকে বাধ্য করা, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে। আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না, আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক, 300 সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, চাকরিচ্যুত, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, এখন প্রায় 1700 সাংবাদিক গ্রেপ্তার বন্দী। আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী, প্রায় 4-5 হাজার নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে, আহত করেছে। পুলিশ 3000-এর মতো পুলিশ তাদেরকে পুলিশকে হত্যা করেছে। আনসার 40 জন আনসারের কোনো খবরই নাই, তাদের গুম হয়ে গেছে, তারা বাড়ি ঘরে আসতে পারে না, জানেও না তারা কোথায় আছে, তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। সব ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা। আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা। আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধহয় 250 মামলা, তাও আবার হত্যা মামলাই অধিকাংশ। একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয়, তাদের উপর হামলা করা হয়। এটা তো পৃথিবীতে আমরা কোনোদিন দেখিনি। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। মানুষ কেন? অবলা পশু ন্যায় পায় না। আওয়ামী লীগ নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু, সেই গরুকেও তারা কিভাবে পিটিয়ে হত্যা করেছে, এই জামাত শিবির এবং আমাদের ইউনূস সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন। ছাত্রলীগের নেতাকে পায়নি, তার মা নামাজ পড়ছিল তার মাথার বাড়িতে, তাকে সেখানে মেরে ফেলেছে, যুবক বন্ধ করে দিয়েছে। আজকে হাহাকার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বলে কোনো মানুষ ভিক্ষা করতে হতো না। হ্যাঁ, কিছু প্রফেশনাল ভিখারি ছিল, সেটা আলাদা, কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না। মানুষ তো অথচ 3 বেলা খাবার পাচ্ছিল, আজকে সেটাও পায় না। আপনারা দেখেন গরিব মানুষগুলি দিন মজুর কাজ পায় না, বেকারত্ব বেড়ে যাচ্ছে।
যুবকরা কোনো কাজ পাচ্ছে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা ট্রেনিং দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি, হাইটেক পার্ক করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি, কর্মসংস্থান গ্রাম পর্যায় পর্যন্ত ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি, মানুষ কাজ করে খেতে পারে ট্রেনিং দিচ্ছি। আর এখন বিদ্যুৎ নাই, কেউ কাজ করতে পারে না, প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি, আমরা রাস্তাঘাট পুল ব্রিজ সব করেছি। এখন বলে এই বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দুর্নীতি খুঁজে বের করুক। মানি লন্ডারিং এর কথা একজনে আমি দেখলাম এক কমিটি বানিয়েছে, তারা বলে দিল অর্থনীতির বিষয়ে। আমার প্রশ্ন, মানি লন্ডারিং এর খোঁজ করবেন, সবার আগে ওই ইউনুসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন, ফোনের আগে সেই হিসাবটা বের করেন, তাহলে দেখবো স্বচ্ছার সাথে নিজের নামে দুর্নীতির মামলা হয়েছে, সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও পদত্যাগে বাধ্য করে দলীয়করণ করা হয়েছে, আর সেই দুর্নীতির মামলা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 666 কোটি টাকা ট্যাক্স, কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয়, সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে করিয়ে নিয়ে নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা, এটা কোন ধরনের মানসিকতার, কোন ধরনের খেলা? বা এটা তো জাতির সাথে তামাশা করা, সেটা তো তামাশা করছে, এটাই আমার মনে হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নত হচ্ছে, 35তম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল, আমরা প্রকৃতপক্ষে 25তম আমরা করে ফেলেছিলাম, আমরা আরো উন্নত করতাম। 26 সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত, 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম। কেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে, সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টারমাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। বলে হাসিনার বিচার করবে, কি বিচার করবে? আমি তো কি অন্যায় করেছি? গরিবের পেটে ভাত দিয়েছি, এটা অন্যায়? দারিদ্র মুক্ত করেছি, এটা অন্যায়? জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, হত্যাকুর ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি, এইগুলি আমার অন্যায়? আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি, আমি তো মানুষের জীবন দিতে আসিনি, আমি মানুষের জীবন দিয়েছি, জীবন উন্নত করেছি। যারা জীবন নিয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হবে। এবং সংবিধানের 7ম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে, তার বিচার হয়। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। আমি তো সেই সুযোগ পাইনি, হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপর লাশ না পড়ে, সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে থামেনি। একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে, এই খুনিদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই হবে, আমরা করবো। যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের হত্যাকারীদের বিচার করেছি, আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলেই আমার বিরুদ্ধে মামলা, এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে, আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে, সেখানে আমার বিচার হবে। কেন? সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকেই করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি। আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি, সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল, সে হয়ে গেছে এই আইসিটির চেয়ারম্যান। তো সেখানে ন্যায় বিচার কি করে হবে? আর এটা কিভাবে করে? এটাও তো একটা বিচারের একটা নর্মস, তাতে পড়ে না, কিন্তু গায়ের জোরে সব করবে তারা, কারণ তাদের হাতে অস্ত্র আছে, লাঠি আছে, পেটো বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী আছে, সেটা দিয়ে তারা এই বিচার করতে চায়, এটাই তারা করবে, এটাই তাদের লক্ষ্য। যাক, আমি অনেক সময় নিলাম, আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ইনশাল্লাহ এই বিজয়ের মাস আমাদের, এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই যে আমাদের দেশকে ধ্বংস করছে এবং তার যে চামাচামুন্ডা সন্ত্রাস বাহিনী, তার উপদেষ্টা, তার সমন্বয়, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে, বিচার হবে। দর্শক, 5 আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস পরে এইরকম একটা লম্বা ভাষণ ভার্চুয়ালি যেটা শুনলাম শেখ হাসিনার, যুক্তরাষ্ট্রে এইরকম একটা আয়োজন করা হয়েছিল, একটি জায়গাতে ডিসপ্লে করে ভার্চুয়াল মোডে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। প্রায় অনেকটা 40 মিনিটেরও বেশি, যা দেখতে পাচ্ছি, মানে আধ ঘন্টার বেশি। কি বুঝলেন দর্শক? আমি এটুকুই বুঝলাম যে 4 মাস উনি নেই, কোথায়, মানে এক্স্যাক্টলি কোথায় রয়েছেন সেটাও জানা নেই। ভারতে আছেন বলে একটা খবর আছে, ওখানে এত কিছু চলছে। আওয়ামী লীগের যারা সব নেতা, যারা একটু বড় মাপের ছিলেন, তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন। যারা দেশ ছাড়া হতে পারেননি, তারা অনেকে বন্দী হয়ে গেছেন, এবং প্রচুর একটা দমন পীড়ন চলছে যারা ওখানে থেকে গেছেন তাদের উপরে। কিন্তু হাসিনা দেখছি দমেননি। হাসিনা কিন্তু এখনো হাল ছাড়েননি। উনি বলছেন যে সূর্য একদিন উঠবেই, এই অন্ধকার কেটে যাবে, মানে আবার উনি ফিরবেন, ওনারা সরকারে আসবেন এবং বললেন যে বাংলাদেশের মাটিতে এই সব খুনিদের বিচার হবে। এখানে যে আয়োজন করা হয়েছিল, অনেক লোকজন সব এসেছিলেন, আওয়ামী লীগের যারা প্রবাসী রয়েছেন, দেখতেই পাচ্ছেন, মন দিয়ে শুনেছেন। মানে তারা এখনো মানসিকভাবে মানে শক্তি ধরে রেখেছেন যে লড়াই হবে, হাল ছেড়ে দেননি। একটা সময় যেমন বলা হয়েছিল, বা ওনার ছেলেও বলেছিলেন যে মা আর রাজনীতি করবেন না, কিন্তু তো যা কথা শুনলাম, উনি আর মানে কিভাবে লড়বেন সেটা এখনই বুঝতে পারছি না, কিন্তু লড়ে যাচ্ছেন, মানে মানসিকভাবে লড়ে যাচ্ছেন এখনো ওনার মতো করে। যারা আছেন বিভিন্ন জায়গাতে, দেশের বাইরে, তাদেরকে অর্গানাইজ করা, এসবগুলো করছেন এবং আশা প্রকাশ করছেন ফিরব, বাংলাদেশের মাটিতে বিচার হবে। এটা আজকের ডেটে দাঁড়িয়েও বলছেন, যখন ওখান থেকে বলা হচ্ছে হাসিনার কোনোদিন ফিরতে পারবেন না, ওর বিচার হবে, ফাঁসি হবে, এই হবে, সেই হবে। এইসব বলার পরে চুপ করে যাওয়ার কথা, তাই না? এনে বিচার হবে, ফাঁসি হবে, এসব বলা হচ্ছে, তার মানে ওনার চুপ করে যাওয়ার কথা, চুপচাপ কোন একটি জায়গাতে গিয়ে বাকি জীবনটা কাটানো। আর অন্তত প্রকাশ্যে হুমকির সুরে বা জোরালো ভয়েস করে কিছু বলার কথা না, কারণ বললে আরো আক্রোশ বাড়বে বাংলাদেশ থেকে। এটাই তো হওয়ার কথা, হয়তো হবেও সেই আক্রোশ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি দমেছেন কি? যারা সরকার চালাচ্ছেন এখন, যারা শাসক, তাদের ভয়ে উনি কি দমেছেন? অবস্থান পাল্টেছেন কি? চলে গেছেন? ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, উনি যেটা বলেছেন আমি শুনছিলাম, থাকলে আরো লাশ পড়তো, উনি চলে এসছেন। উনি বেশি এটা চাননি, সেই জন্য চলে এসছেন, কিন্তু আসার পরে এইসব হয়েছে, থামেনি, যেটা বলার চেষ্টা করেছেন। কিন্তু মানে এতগুলো মাস হয়ে গেল, ওখানকার যারা এখন লোকজন রয়েছেন তারা খুবই লাফাচ্ছেন, সব ভাঙচুর করে দেওয়া, মুজিবুর রহমানের সব মানে স্মৃতি সব মুছে দেওয়া ইত্যাদি, নাম পাল্টে দেওয়া, কত কি হয়েছে না। কিন্তু তারপরেও হাসিনা এখনো আশাবাদী। এটাই আজকের এই টোটাল বক্তব্যের নির্যাস। কি বললেন না বললেন হয়তো বিবরণ দিয়েছেন, কিন্তু মূল যে বিষয়টা, যেটা আমার খুব কৌতূহল ছিল যে আজকে বক্তব্যটা শুনবো, আগে ভয়েসটা শুনবো, ভয়েসে জোর আছে কিনা।
ভয়েসে জোর আছে কিনা শুনবো, শক্ত কণ্ঠে কথা বলছেন কিনা শুনবো, নাকি কাঁপছে গলা। তো সেটা শুনে যেটা মনে হলো দর্শক, যে একই রয়েছেন, মানে লড়াইয়ের মানসিকতা ধরে রেখে এখনো উনি এতক্ষণ বক্তব্য রেখে গেলেন। আর যারা আছেন প্রবাসী, যারা আছেন তারাও আশাবাদী, তারাও এখন জয় বাংলা এখনো বলে তাদের যেটা স্লোগান সেটা তারা দিচ্ছেন, আর তারাও মানে আশা প্রকাশ করছেন। তো দেখা যাক কি হয়। যেটা বলছেন কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, সেটা কতদিনে করতে পারেন। তবে এটা ঠিক বাংলাদেশে যা চলছে এই মুহূর্তে, এখন হয়তো ভারতের সঙ্গে যুদ্ধ জিকির তুলে মানুষকে অন্যভাবে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে, ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করে নিজেদের দিকে টেনে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু ওখানে সত্যি একটা সংকট দেখা দিচ্ছে, আর্থিক সংকট, কাজকর্মের অভাব, এসব কিন্তু দেখা দিচ্ছে। এই যুদ্ধ জিকিরটা যেদিন ফ্লপ হয়ে যাবে, সেদিন দেখবেন ওই সব লোকেরা, বাংলাদেশের লোকেরা, তারাই কিন্তু এই শাসকের বিরুদ্ধে গর্জে উঠবেন। আর তখন হয়তো কেউ কেউ বলবেন, যারা হয়তো ওই দলে পড়ে উৎখাতের জন্য চলে গিয়েছিলেন, হাসিনার ব্যাপারে কিছু প্রশ্নকে সামনে রেখে, হয়তো তারাও একদিন বলতে বাধ্য হবেন হাসিনা কি চাই, এবং তখনই হাসিনা সহজে এন্ট্রি নিতে পারবেন, ফের আগের অবস্থায় ফিরতে পারবেন। আর যদি ফিরতে পারেন, তাহলে আজকে যারা এইসব করছেন, সব ভাঙচুর করে ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিচার হয়তো কড়া হাতেই করবেন শেখ হাসিনা। আজকে যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে কিন্তু এটুকু পরিষ্কার। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।